মুম্বাই থেকে একজন ডক্টর এসে গেছেন। উনি প্রথমে আশুতোষকে দেখবেন, তারপর উনি ওনার মতো ট্রিটমেন্ট শুরু করবেন। আমার জামাইবাবুর মুখটা আগের মতো হয়ে যাবে তো? এই মুহূর্তে আমরা সেটা বলতে পারবো না যে পেশেন্ট আগের চেহারা কতটা ফিরে পেতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব। মীনাক্ষী, কিছু অন্তত বল। দেখো মা, আমরা সবাই আশুতোষ আর তোমার পাশে সব সময় সারা জীবন থাকবো, কিন্তু আমাদের তো জানতে হবে যে কি হয়েছিল। যখন পুলিশও আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, তখন একই কথা বারবার বলতে আমার ঘৃণা করছিল। তোমরা তো আমাদের নিজেদের লোক না, অন্তত তোমরা আমাকে এই যন্ত্রণাটায় আরেকবার ফেলো না। একবার তো বলে দিলাম যে কি হয়েছিল। আমি কিছু এফডি ভাঙিয়েছি দিদি। তোর শ্বশুরও সেভিংস থেকে টাকা তুলেছে। টোটাল 7 লাখ মতো ডিপোজিট করা গেছে। থ্যাংক ইউ অঙ্কিতা, তোর ঋণ ভুলতে পারবো না। তুইও কিন্তু একটা ফেভার করতে পারিস আমাকে, সত্যিটা বলতে পারিস দিদি। দুঃখ হয় অঙ্কিতা, পুলিশগুলোর মতো তোরাও আমাকে এতটা সন্দেহ করিস। কেসটা এভাবেই মোড় নিচ্ছে দিদি। ধীরাজ আশুতোষ জিজুর মুখটা এভাবে পুড়িয়ে দিল আর তোদের গাড়ি নিয়ে চলে গেল। তারপর ওই গাড়িটা হাইওয়ের কাছে কি করে পাওয়া গেল? ধীরজ কেন এই গাড়িটা ওখানে ছেড়ে গেল? এই উত্তরটা তোরা গিয়ে ধীরাজকে জিজ্ঞেস কর না। একবার তুই ফেস কর ওই নোংরা ছেলেটার চোখ দুটো। একবার বসে দেখ পুলিশের টেবিলের এপারে, তারপর বুঝতে পারবি কতটা অপমান বোধ হয়। পুলিশ ফোন করেছিল দিদি, তোকে আবার ডেকে পাঠিয়েছে পুলিশ স্টেশনে। মেল বডি, অন্যান্য ডিটেলস ধীরাজ রায়কারের সাথে মিলে যাচ্ছে, কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া এই কনফার্মড আইডেন্টিফিকেশন একেবারেই ইম্পসিবল। শরীরটা চূড়ান্তভাবে জ্বলে গেছে। আমরা ধীরেজের মাকে ডাকবো ডিএনএ স্যাম্পেলের জন্য, কিন্তু ওই গাড়ি থেকে আমরা এমন কিছু পাইনি যেটা মীনাক্ষী আর আশুতোষকে জোড়া যায়। ডক্টর, আপনি বলতে পারেন মৃত্যুটা কিভাবে হলো? এটা বলা বেশ মুশকিল। ভিকটিমের স্কালে মাল্টিপল ফ্র্যাকচার পাওয়া গেছে, দুটো হাত আর দুটো পাই ভাঙা। হতে পারে এটা মার্ডার, কিন্তু এটাও কনফার্ম কোনো একটা ফাউল প্লে তো হয়েছে। একবার ডিএনএ টেস্টটা হয়ে যাক, তারপরই জোর দিয়ে বলা যাবে। এক্ষুনি যেতে হবে পুলিশ স্টেশন? না, কাল সকালে যেতে হবে। আর কিছু বলেছে? বলছিলেন যে ওনারা এই কেসের ব্যাপারে নতুন কিছু পয়েন্টস পেয়েছেন, যেন তোকে আমি বলে দিই যাতে তুই আর কিছু না আর লুকোস। নিজেরাই লুকাচ্ছে? কি পয়েন্ট পেয়েছে সেটা নিজেরা বলবে না? আমারও মনে হয় যে তুই কিছু লুকোচ্ছিস দিদি। আমার মনে হয় তুই আগে থেকেই ঠিক করে নিয়েছিস যে আমাকে তুই সন্দেহ করবি, তাতে সত্যিটা যাই হোক। এরকম ব্যাপার নয় আমার তরফ থেকে এরকম কিছু নয়। আমি কিচ্ছু লুকাচ্ছি না। কিছু পাওয়া গেছে স্যার। এবারে মীনাক্ষী সত্যিটা বলবেই বলবে। আশু, পুলিশরা গাড়িটা পেয়ে গেছে। ধীরাজ কে পাওয়া গেছে? আমি জানি না, আমার মনে হয় পাইনি। হ্যাঁ, এই লাশটা কার? মীনাক্ষী দেবী জানেন, তাই না? না স্যার, আমি শুধু এটুকুই জানি যে কারটা আমাদের। কারের পেট্রোল শেষ হয়ে গেছিল, জঙ্গল থেকে গিয়ে হাইওয়েতে দাঁড়ালো, পেছনে জঙ্গলে লাশ পাওয়া গেছে, পেট্রোল দিয়ে জ্বালানো, ঠিক যেমন করে তোমার স্বামী আশুতোষের মুখ পোড়ানো হয়েছিল পেট্রোল দিয়ে। আমি কোনো লাশ টাশের ব্যাপারে জানি না। আর আমি আপনাদের আগেও বলেছি যে ধীরাজ কিভাবে আমাদের গাড়িটা নিয়ে গেছিল। আপনারা ওকেই কেন জিজ্ঞেস করছেন না যে গাড়িটা হাইওয়েতে কি করে পাওয়া গেল? ধীরাজের মা এসছে, খুব চিন্তিত হয়েছেন উনি যে ডিএনএ টেস্ট কেন করা হচ্ছে। ডিএনএ স্যাম্পল নেবেন আমার? কেন? গীতা দেবী, আমরা একটা লাশ পেয়েছি। ইনফ্যাক্ট বাজেভাবে পুড়ে যাওয়া একটা লাশ। আমরা বিশ্বাসের সঙ্গে তো বলতে পারি না, তবে
বোধহয় সেই লাশটা আপনার ছেলে ধীরাজের হতেও পারে। ধীরজ তো বিয়েতে গেছে। 4 বা 5 দিন লাগবে মা, আমি ফোন করব। আরে কিন্তু কার বিয়ে, কোথায় যাচ্ছিস কিছু তো বল। আর একটা বন্ধুর বিয়ে আছে এই পাশেই, পৌঁছে ফোন করছি তোমায়। সাবধানে যাস। কোথায় যেতে হবে, কার বিয়ে, কিছুই বলেনি ধীরজ আমায়। না ফোন না মেসেজ। আর এখন আপনি বলছেন লাশ পাওয়া গেছে নাকি? গীতা দেবী ধীরাজ কারোর বিয়েতেই যায়নি, ও অন্য কোনো কাজেই বেরিয়েছিল। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? আমার ডিএনএর সঙ্গে কি করে মিলবে? নিজের কথা একটু ভেবে দেখুন। প্রথমে আপনি বলছিলেন আমার ছেলে কার নাকি মুখ পুড়িয়ে দিয়েছে, এখন বলছেন আমার ছেলের লাশ পাওয়া গেছে পোড়া আমি অবস্থায়। বললাম তো আপনাকে যে এখন আমরা শিওর নই, আমাদের সন্দেহ হচ্ছে। কিন্তু আমাদের স্থির বিশ্বাস তুমি আর আশুতোষ মিলে ধীরজকে মেরে ফেলেছো। এটা মিথ্যে কথা স্যার, যা হয়েছে সেটা আমি আপনাদের বলেছি আর সেটাই সত্যি। তোমার বয়ান নাম্বার 2, যেটা তুমি সত্যি বচন বলছো, সেই কথা অনুযায়ী 14 ডিসেম্বর ধীরজ তোমাদের বাড়িতে এলো আর তোমার গাড়িটা নিয়ে চলে গেল। এটা সত্যি এটা কথা। মিথ্যা। ওই গাড়িটা ধীরজ নয়, অন্য কেউ চালাচ্ছিল, আর সেটা অন্য কেউ নয়, তুমি। এটা মিথ্যে স্যার। শোন দিদি, গোটা পৃথিবী মিথ্যে বলছে আর তুই একা সত্যি বলছিস। প্লিজ বল দিদি, কি হয়েছিল ওই দিন? এরা যা খুশি মন করা গল্প বলছে আর তুই সেগুলো বিশ্বাস করছিস। তুই ওদের পক্ষের হয়ে গেলি। তুই তো জানিস তাই না যে তোর জামাইবাবুর কি অবস্থা। হয়ে গেছে অ্যাক্টিং। আমাদের কাছে এমন প্রমাণ আছে যাতে তোমার মুখেশ খুলে যাবে। জ্বলন্ত একটা লাশ, পুড়ে যাওয়া একটা সুটকেস, আর তোমার গাড়ি থেকে কোনো প্রমাণ পাওয়া গেল না। কিন্তু হাইওয়ের সামনে তোমার গাড়িটা একটা চেকপোস্টের সামনে দিয়ে গেল, যার সিসিটিভি চলছিল। এই দেখো। তোমার বয়ান অনুযায়ী 14 ডিসেম্বর ধীরজ রায়কর তোমাদের বাড়িতে এলো আর তোমাদের গাড়িটা নিয়ে পালিয়ে গেল। কিন্তু এই সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 8টা বেজে 32 মিনিটে তোমার এই ফ্যামিলি কারটাকে ধীরজ রায়কর নয়, বরং তুমি চালাচ্ছিলে। আমি বলবো কিভাবে? কেননা তুমি আর তোমার স্বামী আশুতোষ ভিকটিম নও, বরং এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। ধীরজ তোমার স্বামী আশুতোষের উপর হামলা করেনি, বরং তুমি আর তোমার স্বামী আশুতোষ ধীরজকে মেরে ফেলেছে আর জঙ্গলে তার লাশটাকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু স্যার, দিদি তো এখানেই আছে আর জিজুর তো মুখটাই পুড়ে গেছে। হসপিটালে আছে জিজু। তাহলে কি? হয়তো ধীরাজকে পোড়ানোর সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়তো আশুতোষকে জড়িয়ে ধরেছিল। বলো মীনাক্ষী, কি হয়েছিল? কি করে তোমার স্বামী আশুতোষের মুখটা পুড়লো আর কি করে তুমি ধীরাজকে মেরে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ফেলে দিলে? ও এভাবে বলবে না। হাবিলদার বিমলাকে ডাকো আর ওকে ডেমো দেখাও, আমরা মুখ কিভাবে খোলাই। ডাকো ওকে। স্যার আসলে স্যার যাই হয়েছে ভুল করে হয়ে গেছে। আশুতোষ মারতে চাইনি ধীরাজকে, ওগুলো সব রাগের মাথায় হয়ে গেছে। মীনাক্ষী তিওয়ারি, এইবার আর কোনো মিথ্যে চলবে না। স্যার আমি সত্যি বলছি, আসলে ধীরাজ আগের দিন রাত থেকেই আমাদের বাড়িতে ছিল। কি? স্যার প্রথমে ধীরাজ আমার ভিডিও আশুতোষকে দেখায়, তারপরও জোর জবরদস্তি আশুতোষের সাথে মদ খেতে শুরু করে দেয়। তারপরও আশুতোষের সাথে চুক্তি করতে শুরু করে। ওদের দুজনের মধ্যে ঘন্টার পর ঘন্টা তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর আশুতোষ ওকে গাড়িটা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। চলো দেখাও গাড়ি। নমস্কার। আরে মীনাক্ষী, তোমার গাড়ি তো পুরো তোমার মতো সেক্সি। চলো তোমার বরকে বাই বাই বলে আসি, আর মনে করে দিয়ে আসি গাড়ির পেপার যেন ঠিকঠাক আমার নামে ট্রান্সফার হয়ে যায়। আমি জানতাম যে আশুতোষ সারা রাত আগ্নেয়গিরির মতো ফুটছিল, কিন্তু আমি কখনো ভাবিনি যে তার এই পরিণাম হবে। আমার বাচ্চাদের গাড়ি নিয়ে যাবি তুই? হ্যাঁ,
যেটা আমার বাচ্চাদের, আমার ফ্যামিলির, সেটা তুই নিয়ে যাবি? নিয়ে যাবি তুই? মরে গেছে ও। এবার আমরা কি করব আশু? হ্যাঁ, আমরা ধীরাজকে মেরে দিয়েছি। হ্যাঁ, আমি আমার স্বামীকে সাহায্য করেছি রক্তের দাগ মুছে লাশটাকে সুটকেসে ভরতে। হ্যাঁ, আমরা ধীরাজের লাশটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসি। তাতে আমাদের কোনো অনুশোচনা নেই যে আমরা এটা করেছি। ধীরাজ জন্তু ছিল, অসভ্য ছিল। ও আমাকে ব্যবহার করেছিল। ও আমাদের জীবন নষ্ট করে দিয়ে। আমরা ধীরেজের লাশটা সম্পূর্ণ পড়ে যাওয়া পর্যন্ত ওখানেই অপেক্ষা করলাম। কিন্তু আমরা যখন ফিরছিলাম তখন বুঝতে পারলাম যে আমরা ট্যাঙ্কের সমস্ত তেল বের করে নিয়েছিলাম। আশু, আশু, ফুয়েল ট্যাঙ্ক খালি হয়ে গেছে। গাড়ি এখানে রেখে দে। কেউ যাতে আমাদের দেখতে না পায় সেই জন্য আমি আর আশুতোষ আলাদা আলাদা বাসে করে বাড়ি ফিরি। আর বাড়িতে এসে একটা প্ল্যান করে নি। কি প্ল্যান মীনাক্ষী? আশুতোষের প্ল্যান। যা হওয়ার তা হয়ে গেছে, দেখা যাক এতে আমাদের কি লাভ হতে পারে। লাভ? কি লাভ? বীরেনকে কয়েক লাখ টাকা শোধ দিতে হবে। জানি না কবে, কিভাবে শোধ করব, শোধ করতে পারবো কি না। হয়ে যাবে আশু, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় আসে ঠিকই, কিন্তু ভালো সময়ও আসে। সময়কে মারো গুলি। এবার আমরা এই সমস্যার সুযোগ নেব। কিভাবে? এক তীরে দুটো পাখি মারবো এবার। আমি বুঝতে পারলাম না আশু। মীনাক্ষী, কোনো মার্ডার হয়নি, অ্যাটাক হয়েছিল। বীরেনের দুটো লোক আমার উপরে অ্যাটাক করেছিল। ধীরাজের খুনটা সামনে আসবেই না। তুমি ঠিকই বলছো আশু। এক তীরে আমরা দুই পাখি মারব, এটা কিন্তু সহজ নয়, কষ্ট হবে। আমাদের কাছে এটাই একমাত্র সুযোগ, আর এটাই সব থেকে ভালো সুযোগ। তৈরি তুমি? হ্যাঁ, আমি তৈরি। তুমি হাইওয়ের কাছে আমাদের গাড়িটা থেকে পেট্রোলের বটলটা নিয়ে এসো। ওটায় এখনো কিছুটা পেট্রোল পড়ে আছে। আমি আবার ফিরে গেলাম, কার থেকে পেট্রোলের বোতলটা নিয়ে এলাম।
চা তৈরি করো। সবকিছু ঠিকঠাক মনে হয় যেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আশুতোষ যেটা করতে চলেছিল, নিজের চেহারার সাথেও যেটা করতে চলেছিল, সেটা দেখার সাহস আমার ছিল না। তারপরও চিৎকার করলো। আশুতোষ বলেছিল ও যখনই আমার নামে ডাকবে আমি যাতে আগুন নিভিয়ে দিই, যাতে বেশি কোনো ক্ষতি না হয়ে যায়। কে চাইবে জীবনে এইরকম একটা মোড় আসুক? কিন্তু আমরা এই মোড়ে যেতে বাধ্য হয়েছি ধীরজের শয়তানির জন্য, আশুতোষের ধারের জন্য। আশুতোষ নিজের জীবনটাকে এভাবে বিপন্ন করলো, নিজেকে এমন ভাবে কষ্ট দিল যাতে পাওনাদারেরাও ফেসে যায় আর তার থেকে সহানুভূতি পেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ স্যার। তোমরা এই চক্রান্ত করলে তাহলে। প্ল্যান এ, হামলাটা পাওনাদার বীরেন সিং করিয়েছে। যখন সেই প্ল্যানটা ফ্লপ হলো তখন প্ল্যান বি, সব দোষ ধীরাজের ওপর চাপিয়ে দাও। আশুতোষ কোনো প্ল্যান বি করেননি ম্যাডাম, শুধু প্ল্যান এ ছিল। আর আমরা তো পেশাদার খুনি নই, আমরা বুঝতেও পারিনি যে কোনো প্রতিবেশী এসে দেখে নেবে। প্ল্যান বি আমি একাই করেছিলাম। আশুতোষ এই ব্যাপারে কিচ্ছু জানতো না। আমরা তোমাকে ধীরাজ রায়কারের মার্ডার কেসে গ্রেপ্তার করছি। তোমার স্বামী আশুতোষ তিওয়ারির উপরই একই চার্জ দিলাম। স্যার আশুতোষের অপারেশনটা তো হতে দিন, আমি সমস্ত দায় নিচ্ছি। আমি ধীরজকে খুন করেছি, আশুতোষ এসব কিছুই জানতো না। শাস্তি শুধু আমার হওয়া উচিত স্যার। মীনাক্ষী তিওয়ারি, এটা কোনো খেলা নয় যেখানে তোমার কাছে অপশন থাকবে কিভাবে খেলবে, কে তোমার টিমে থাকবে কে থাকবে না, কে দাঁড়াবে কে পালাবে। স্যার আমি পালাচ্ছি না, আমি সারেন্ডার করছি স্যার। এটাকে সারেন্ডার বলে? আমাদের মিথ্যে বলে বলে বিভ্রান্ত করেছো, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছো, একটাকে জ্বালিয়ে দিয়েছো, নিরপরাধ লোকেদের উপর আঙুল তুলেছো। তোমরা সত্যি সত্যি আগুন নিয়ে খেলা করেছো। কোথায় যাচ্ছ মা? কেন যাচ্ছ মা? তুমি বাবাকে নিতে যাচ্ছ? আমরা সবাই এবার বাড়ি যাব, বাবা ঠিক হয়ে গেছে। সুনীল, অনিল বাবু, আমরা মানে তোমার বাবা আর আমি একটা ভুল করেছি। কেন যাচ্ছ মা? তোমরা এখন অনেক ছোট, বুঝতে পারবে না, কিন্তু শুধু এটুকু বুঝে না যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। শুনুন, আমি কি আমার স্বামীর সাথে 2 মিনিট দেখা করতে পারি? না বলবেন না প্লিজ। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার ছেলে মেয়েদের সাথে? দেখুন, এই মুহূর্তে তো এটাই প্রমাণ আছে যে আপনার ছেলে ধীরাজ 14 ডিসেম্বর সকালবেলায় মীনাক্ষী আর আশুতোষের বাড়িতে ছিল। আর বাকি জিনিসের এনকোয়ারি আমরা করছি। ওই ভিডিওগুলো খোঁজা হচ্ছে যেটা আপনার ছেলে ধীরজ বানিয়েছিল। যদি আমার ছেলে এরকম কোনো নোংরা কাজ করে থাকে, সেজন্য কি ওকে এভাবে মেরে ফেলা উচিত ছিল? আমি কি ওনার সাথে 5 মিনিট একা একটু কথা বলতে পারি? স্যার এই মুহূর্তে আমাদের কাছে এই কথার কোনো প্রমাণ নেই যে মীনাক্ষী এইবারেও সত্যি বলছে। ডাউটটা কি? সে ধীরজকে মেরে ফেলেছে, ওই আশুতোষের চেহারাটা জ্বালিয়েছে, আর পুরো কাণ্ডটার পেছনে শুধুমাত্র ওই মীনাক্ষী আছে। কিন্তু স্যার মীনাক্ষী তো স্বীকার করছে যে সব প্ল্যান ওরই ছিল। কোর্টের সামনেও স্বীকার করতে রাজি আছে, নিজের স্বামীকে বাঁচানোর জন্য সব রকম শাস্তি পেতে রাজি। না প্রিয়াঙ্কা, সেইটা কথা নয়। কথা হলো এটাই যে আমরা কি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ধীরজ যে ভিডিওটা বানিয়েছিল, মীনাক্ষীকে ব্ল্যাকমেল করেছিল নিজের সঙ্গে শোয়ার জন্য, এসব কি সত্যি? বর্মা, এটা সত্যি না মিথ্যা সেই সমস্ত প্রমাণ মিললেও কোথা থেকে? ফরেন্সিক ধীরজের ল্যাপটপ আর ফোন ডাবল স্ক্যান করেছে, কিন্তু রেজাল্ট 0। ধীরজ সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে হয়তো, বা সাইবার স্পেসের কোনো ইমেল অ্যাকাউন্টে বা সাইবার স্টোরেজ স্পেসে স্টোর করে দিয়েছে হয়তো। নাকি ভিডিও কোনোদিনও বানানোই হয়নি স্যার? ইয়েস স্যার, আমি এই গার্মেন্ট স্টোরের এমপ্লয়ের সঙ্গে কথা বলেছি যেখানে ধীরজ স্টোর ম্যানেজার ছিল। এদের মধ্যে অনেকেই সেরকম ছিল যারা তখন জয়েন করেছে যখন মীনাক্ষী জয়েন করেছিল আর তারপর ছেড়ে দিয়েছে। স্যার ধীরজের ব্যাপারে ওর রায় মীনাক্ষী যা বলেছে তার থেকে কিন্তু একদমই আলাদা। দেখুন স্যার, আমি এই এমএমএস বানানোর কথাটা শুনে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবলাম তখন দেখলাম এটা সম্ভব নয়।
কেননা ধীরাজ এরকম লোক ছিলই না। তো মীনাক্ষী দেবী তো জব ছেড়েছিল নাকি? হ্যাঁ ছেড়েছিল, কিন্তু অন্য কোনো মহিলা ছাড়েনি, আর অন্য কেউ কোনো অভিযোগ করেনি ধীরাজের বিরুদ্ধে। আর একটা কথা, লেডিস চেঞ্জিং রুমের বাইরে সিকিউরিটি আছে। প্রত্যেকবার যখন কাস্টমার রুম ইউজ করে বাইরে আসে তখন সিকিউরিটি গার্ড ভেতরে গিয়ে চেক করে যে কারোর কোনো কিছু রয়ে যায়নি তো। আর তার মধ্যে ধীরাজ নিজের সেলফোন ওখানে গিয়ে রাখে, আর তাও ক্যামেরা অন মোডে। আর এই ব্যাপারটা সিকিউরিটি বা অন্য কেউ কখনোই ধরেনি, শুধু মীনাক্ষী তিওয়ারি ধরতে পারলো। স্যার আমরা সব এমপ্লয়িরা এটাই ডিসকাস করছিলাম যে ধীরজ একজন খুব ডিসেন্ট লোক ছিল আর খুব ভালো একজন স্টোর ম্যানেজারও। তো স্যার ওই সব কিছু করে নিজের রেপুটেশন আর জবকে কেন রিস্কের মধ্যে ফেলবে? স্যার আমি আরো 2-3 জায়গায় কথা বলেছি যেখানে ধীরাজ আগে কাজ করতো। সব জায়গায় রেকর্ড ক্লিন। তার উপরে ফরেনসিক ডিপার্টমেন্টও সমস্ত অনলাইন এন্টিটিস হ্যাক করেছে, ইমেল, মেসেঞ্জার বা যা যা আছে। সেইখান থেকে এই ধরনের কোনো রকম ভিডিও বা ক্লিপ ওরা কিন্তু পায়নি। তাহলে মীনাক্ষী কি লুক করছে? স্যার এটা তো মানতে হবে যে মহিলা প্ল্যান এ বানাতে পারে, প্ল্যান বি বানাতে পারে, সে সি ডি জেডও বানাতে পারে। স্যার ও যেখানে নিজের সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছে, যদি এটা মিথ্যে হয় তাহলে সত্যিটা কি স্যার? যদি ধীরজ মীনাক্ষীর এমএমএস বানিয়ে ব্ল্যাকমেল না করতো তাহলে ও মীনাক্ষীর বাড়িতে কেন গেল? এই প্ল্যানের, এই ষড়যন্ত্রের উদ্দেশ্য কি? স্যার মীনাক্ষী বয়ান দিয়েছে যে ও নাকি এটা জানতো যে টোল পোস্টে সিসিটিভি আছে। আশুতোষকে সিসিটিভি এবং অন্যান্য লোকদের নজর থেকে বাঁচানোর জন্যই ওকে ব্যাকসিটে বসতে বলেছিল। কিন্তু ওকে তো দেখা যাচ্ছিল, শুধু আশুতোষকে লুকিয়ে ওর লাভটা কি ছিল? স্বাভাবিক ব্যাপার। এখন যেটা আমাদের বলা হচ্ছে সেটাও একটা ষড়যন্ত্র। বর্মা যদি মেনেও নি যে মীনাক্ষীর এটা থার্ড ভার্সন, তার প্ল্যান সি, কিন্তু এই প্ল্যান সিতে মীনাক্ষী নিজেই নিজের বিপদ ডেকে আনছে। এটা করছে কেন? আর এই প্ল্যান সিটা কি? আর যদি এ সত্যি এটা প্ল্যান সি হয় তাহলে আসল সত্যিটা কি? আমাদের ট্রিটমেন্টে আমরা খানিকটা সফল হয়েছি। Am I right, ডক্টর চিগনিস? রাইট ডক্টর, খুব ভালো রকম উন্নতি হয়েছে। এবার সার্জারি করা যেতে পারে। আমার মতে 60% ম্যাচিং হয়ে যাবে ফেসের প্রথম ফিচারের সাথে। পোস্ট অপারেশন রিকভারিতে কতদিন সময় লাগবে? মিনিমাম 6 সপ্তাহ। আশুতোষ, তুই কি জানিস যে তোরা যে অভিযোগ করেছিস ওর বিরুদ্ধে তারপরেও ও তোর চিকিৎসার জন্য টাকা অফার করছে, তাও বিনা সুদে? এখন বল, বিজনেস খারাপ গেছে বুঝলাম, তুই হতাশ বুঝলাম, মদ খাচ্ছিস তাও বুঝলাম, কিন্তু এরকম একটা পাগলামোর রাস্তা নেওয়ার কি দরকার ছিল বন্ধু? মীনাক্ষী বৌদিকে যদি ওই ধীরজ ব্ল্যাকমেল করে থাকে তাহলে আমাকে বলতে পারতিস। আইনের পথে চলে আমরা এমন একটা পথ বের করতাম যে সাপও মরতো আর লাঠিও ভাঙতো না। মীনাক্ষী কেমন আছে? মনে পড়ছে ওর কথা, ভয় লাগছে ওকে ছাড়া। আমি ওর সাথে দেখা করব। অঙ্কিতা আর আমি মীনাক্ষী বৌদি জামিন করানোর পুরো চেষ্টা করছি, কিন্তু আনফর্চুনেটলি ও এখনো পুলিশ কাস্টাডিতেই আছে। যা জামিন নাকচ করে দিয়েছে, কিন্তু আমরা পরের সেশনে আবার চেষ্টা করব, তুই চিন্তা করিস না। আশুতোষ জিজুর রিকভারি খুব ভালোই হচ্ছে দিদি। মিস করছে তোকে খুব। আশুতোষকে বলিস যে আমি ওকে খুব ভালোবাসি, ও যাতে শক্ত হয়ে থাকে আর আমিও ওর জন্য শক্ত হয়েই থাকবো। তোর এই কনফিডেন্সটা যখন ধীরেজ তোকে ব্ল্যাকমেল করতো তখন যদি তুই দেখাতে পারতিস তাহলে তো এই দিনটা আমাদের দেখতেই হতো না। তোর পক্ষে বলাটা খুব সহজ, এটা করা উচিত ছিল, ওটা করা উচিত হয়নি। একবার নিজেকে আমার জায়গায় রেখে তো দেখ, তারপর বুঝবি আমার ওপর দিয়ে কি গেছে। সেটা শুধু আমিই জানি। পুলিশ সবটা জেনে ফেলার আগে দিদি অ্যাটলিস্ট আমাকে তো বল, আগুনটা কি জিজু সত্যিই নিজে লাগিয়েছিল নাকি সত্যিটা অন্য কিছু? এইটা হলো আশুতোষ মীনাক্ষীর বাড়ি, আর এইটা হলো টোল ট্যাক্সের সিসিটিভি। এই দুটোর মধ্যে ডিস্টেন্স হলো 45 মিনিট। আর এই টোল ট্যাক্সের সিসিটিভিতে মীনাক্ষীকে গাড়ির মধ্যে দেখা যায় 8:32 স্যার এর মানে হলো ওরা নিজেদের বাড়ি থেকে 8:45 নাগাদ বেরিয়েছিল, আর ঠিক সেই সময়ে প্রতিবেশী পরেশ আর শ্রীকান্ত ওদের ওখান দিয়ে যেতে দেখে আর ফেলে। তার আগে ওই মোটামুটি 7:30টার সময়
কিন্তু এর কি মীনাক্ষীর সঙ্গে কথা হয়েছিল? ঘটনাক্রম তো তাই বলছে স্যার। 7:30 থেকে 7:45। তো এই কি 15 মিনিটের মধ্যে ধীরজের খুন হয়ে গেল? আশুতোষ মীনাক্ষী ধীরজকে খুন করলো, ওকে সুটকেসে প্যাক করলো, গাড়ির ডিকিতে তুললো আর বেরিয়ে গেল। হয়তো তাড়াতাড়ির মধ্যে 15 মিনিটে এসব কিছু হয়ে গেছে। আমার ডাউট হচ্ছে প্রিয়াঙ্কা। স্যার, আমার কিছু কথা ছিল আপনাদের সঙ্গে। আমার মনে হয় না যে হসপিটালে যে লোকটা আছে যার মুখ জ্বলে গেছে সে আশুতোষ। ললিত, আমাদের এখনো সন্দেহ যে মীনাক্ষী আমাদের থেকে কিছু লুকোচ্ছে। এই ওর তৃতীয় বয়ানটা ল্যান্সই তো নয়, ষড়যন্ত্রের অংশ। আর তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে হসপিটালে যে লোকটা রয়েছে সে তোমার বন্ধু আশুতোষ তিওয়ারি নয়? দেখুন, ওর জ্বলে যাওয়া মুখটা তো নেটের পেছন থেকে বুঝতে পারছি না, কিন্তু প্রথম দিন থেকেই আমার ওর উপর সন্দেহ ছিল, সেটা ওর ব্যবহারের জন্য। কিন্তু কালকে ঘটনাটা ঘটলো, ও আমার কাছ থেকে স্লেট আর মার্কার চাইলো লেখার জন্য। তারপর আমি লক্ষ্য করলাম যে ও বাঁ হাত দিয়ে লিখছে, আর হাতের লেখাটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম স্মুথ। কিন্তু আশুতোষ ডান হাত দিয়ে লিখতো, রাইট হ্যান্ডেড। তাহলে ও বাঁ হাত দিয়ে এত সুন্দর করে কি করে লিখতে পারে স্যার? সন্দেহ তো আমার আগেই ছিল স্যার। আর হ্যাঁ স্যার, আর এই সন্দেহ শুধু আমার একার নয়। দেখো, যা টাকা কম পড়বে আমার কাছ থেকে নিয়ে নেবে, নিঃসংকোচে নিয়ে নেবে, সুদ দিতে হবে না। সত্যি অনেক বড় মনের মানুষ আপনি। আমি জানি আশুতোষ ছেলেটা ভালো, তুমি তো আমার সাথে আলাপ করিয়েছিলে। যখন ওর বিজনেস ভালো চলছিল নিজের থেকেই আমায় অ্যাডভান্স দিয়ে দিত। আমারও প্রফিটের পার টাইম টু টাইম ও দিয়ে দিত। তাহলে এইরকম মানুষ নিজের শরীর কেন জ্বালিয়ে দেবে, তাও সুদের হাত থেকে বাঁচার জন্য? বিশ্বাস তো আমারও হচ্ছে না বীরেন যে আশুতোষ এরকম কিছু করতে পারে। কলেজের সময় থেকে চিনি ওকে, কিন্তু অবাক কাণ্ড হলো এই যে মীনাক্ষী বৌদি বলছে এসব হয়েছে। আশুতোষ কি বলছে? কথা তো বলতে পারে না, শুধু লিখে উত্তর দেয়। আর প্রতিবারই একটা কথাই লেখে, যা মীনাক্ষী বলছে সেটা সত্যি। আমার তো কিছু গোলমাল লাগছে। কিছু গোলমাল তো আছে স্যার, আর আমার সন্দেহটা একদম ঠিক মনে হচ্ছে। এক মিনিট, তুমি আর বীরেন বলছো যে আশুতোষ কখনো নিজের মুখ নিজে জ্বালাবে না? একদম না স্যার। আর তুমি এটাও বলছো যে আশুতোষ বাঁ হাত দিয়ে লিখতোই না, যে লোকটা লিখছে। হ্যাঁ। তাহলে হসপিটালে যেই লোকটা রয়েছে সেটা আশুতোষ তিওয়ারি বা ধীরাজ ছাড়া অন্য কেউ তো হতে পারে না। যদি লোকটা আশুতোষ তিওয়ারি না হয় তো ধীরজ নয় তো? মীনাক্ষী আর ধীরজ রায়কার মিলে আশুতোষকে মার্ডার করেনি তো? আমরা মীনাক্ষী থেকে সত্যি শোনার আশাটাই ছেড়ে দিয়েছিলাম। যার চেহারাটা জ্বলে গিয়েছিল সেই পেশেন্টের থেকেও সত্যি শোনার আশাটা ছেড়ে দিয়েছিলাম। আর আশুতোষের বাবা মা, তাদের কি কোনো সন্দেহ ছিল এই ব্যাপারে? কি বলছেন কি আপনি? ও আমাদের আশুতোষ নয়, ও তো আশুতোষই। স্যার, আমাদের ছেলেকে আমরা চিনতে পারবো না? আপনারা কি জোর দিয়ে সেটা বলছেন? না আপনারা আওয়াজ পেয়েছেন, না চেহারা দেখেছেন? কিন্তু আমাদের আশুতোষ তার কষ্টটা আমাদের লিখে জানিয়েছে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? স্যার, ফরেনসিক ডিপার্টমেন্ট বলছে যে ধীরাজের মা গীতা আর যেই লাশটা আমরা পেয়েছি তার ডিএনএ রিপোর্ট আসতে এখনো সময় লাগবে। কত সময়? এটা তো বলেনি স্যার, কিন্তু বলছে অনেকটা সময় লাগবে। যদি লাশের ডিএনএ ধীরজের মায়ের ডিএনএর সাথে ম্যাচ করে যায় তাহলে এই কেসটা সলভ ভেবে নাও। কিন্তু যদি ম্যাচ না করে তাহলে লাশের ডিএনএটার সাথে আশুতোষের পেরেন্টসের ডিএনএ ম্যাচ করাতে হবে, আর তাতে সময় লাগতেই পারে। স্যার, জঙ্গলে পাওয়া লাশটা যদি ধীরাজের না হয়ে আশুতোষের হয়, আর হসপিটালে যেই লোকটা রয়েছে সেটা যদি আশুতোষ না হয়ে ধীরাজ হয়, তাহলে এটা কত বড় চক্রান্ত হতে পারে। একটা স্ট্যাটিক উপায় আছে স্যার, এইটা খোঁজ লাগানোর যে যে লোকটার মুখ পুড়েছে আসলে সে লোকটা কে। নাগরিক কার্ড? হ্যাঁ, আমাদের হসপিটালের রেকর্ডের জন্য খুব দরকার। আপনারা তো আশুতোষের নাগরিক কার্ড বানিয়েছিলেন নাকি? হ্যাঁ, বানিয়েছিলে হয়তো। আমি দিদিকে একবার জিজ্ঞেস করে দেখছি ওটা কোথায় আছে। ধীরজের নাগরিক কার্ড কেন চাই আপনাদের? ধীরজ কি বেঁচে আছে? এই মুহূর্তে আমরা কিচ্ছু বলতে পারছি না গীতা দেবী। অনেক কিছু রয়েছে যা আমরা এখনো ভালো করে জানি না, আর যা আমরা খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, অঙ্কিতা জানতে চেয়েছিল সার্জারির আগে আশুতোষের নাগরিক কার্ড কেন চাই। সেটা তো জিজ্ঞেস করবেই, নিশ্চয়ই মীনাক্ষীর সন্দেহ ছিল ওটা। স্যার, এই হলো আপনার নাগরিক কার্ড। গৌরব, তোর কিন্তু পরীক্ষা নিচ্ছি না আমরা। আর নিলেও আমি কিন্তু ফেল হবো না, হলে আপনার আইডি কার্ড হবে। আমি ওর মধ্যে জিতেন স্যারের আইডি ফিট করেছি। ফিঙ্গারপ্রিন্টস চাইছে, আপনি কাজ করুন, আপনার ফিঙ্গারপ্রিন্টস দিন। ম্যাচ কি করে হবে? আরে স্যার, আগে দিন না। স্যার, লেফট।
সেটাই তো আমি বলছিলাম, ম্যাচ কিভাবে হবে? আমি ইচ্ছে করে জিতেন স্যারের আইডি নাম্বারের এগেনস্টে আপনার ফিঙ্গারপ্রিন্টস দিলাম, যেটা ম্যাচ হয়নি। জিতেন স্যার, এবার আপনার পালা। ফুল প্রুফ প্ল্যান স্যার, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করুন, কিন্তু তার জন্য আপনাকে অফিসিয়াল পারমিশন নিতে হবে। স্যার, আমাদের সন্দেহ যে মানুষটা চেহারা জ্বালানো হয়েছে সে আশুতোষ তিওয়ারি নয়, ও ধীরজ রায়কর। আর স্যার, ডিএনএ স্যাম্পেলের রেকর্ড আসতে অনেক সময় লাগবে। ওই নাগরিক কার্ডের ফিঙ্গারপ্রিন্টের যে পদ্ধতিটা কতটা টাইম লাগতে পারে সেটা জেনে নিন। আর যেহেতু এটা প্রথমবার আমরা করছি, তাই অথরিটির সাথে কথা বলতে হবে। স্যার, আপনি কথা বললে একটু তাড়াতাড়ি হবে। তাহলে একটা অফিসিয়াল লেটার তৈরি করে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। স্যার, রেডি স্যার। কি ব্যাপার স্যার? এবার আপনারা আমাদের কাছ থেকে কি লুকোচ্ছেন? আপনি কি এখনো এটাই প্রমাণ করতে চান যে এই আশুতোষ আশুতোষ নয়? আমাদের সন্দেহ হচ্ছে এই ব্যাপারে যে ও আশুতোষ নয়। এবার যদিও আশুতোষ না হয় তাহলে ওকে আমাদেরকে এটাও জানতে হবে। স্যার, ইনি আশুতোষ তিওয়ারি নন। আশুতোষ, ফার্স্ট বারে একটু প্রবলেম হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্টস আরো একবার নিতে হবে। ধীরজ, মীনাক্ষীর সাথে কথা বলে মুখ খোলা ওর, সত্যি কথা বের করো। প্ল্যান সি। তোমার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। তুমি আর ধীরজ মিলে তোমার স্বামী আশুতোষের খুন করে ফেলেছ। কি? আসলে ধীরজ এটা ভাবতেই পারেনি যে প্ল্যানে ফেল করবে। ও এটাও ভাবেনি যে আরো একটা প্ল্যান হবে, প্ল্যান বি, যাকে তুমি ফলাফল দেবে, আর সেটাও ফেল হবে। কিন্তু প্ল্যান সিতেও সবটাই বুঝে গেছে যে ও কেস খাচ্ছে। সেই জন্য ও আমাদের সবকিছু বলে দিয়েছে। ধীরজের বক্তব্য অনুযায়ী আশুতোষের মারার পুরো প্ল্যান তোমার ছিল। ধীরজ আশুতোষের চেহারাটা ফিরে পাবে না মীনাক্ষী। কেন এটা করলি দিদি? ধীরজ কি এটা বললো যে সব প্ল্যান আমার ছিল? হ্যাঁ, আমি মানি না। ও যদি এগুলোই বলে থাকে তাহলে ও রাজি কি করে হলো? দিদি, তুই জিজুকে প্রাণে মেরে ফেলেছিস। এরকম প্ল্যান তোর মাথায় এলো কি করে? যদি কারোর ভাবনা চিন্তায় আইন বুঝতো না অঙ্কিতা, তাহলে এই ঘরের প্রত্যেকের ফাঁসি হতো। আশুতোষ আমার জন্য অনেকদিন আগেই মরে গেছিল। যবে থেকে ও সকালে চা খাবার বদলে মদ খেতে শুরু করে দেয়। যে আশুতোষকে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম, বাচ্চা জন্ম দিয়েছিলাম, ও মেজে থেকেও না বাঁচার মতো ছিল। স্যার, ও কখনো বিজনেসটা ঠিক করার কথা ভাবেইনি, কারণ তাহলে ও আর খেতেই পারতো না। ও আমার আর বাচ্চাদের খেয়াল রাখা বন্ধ করে দিয়েছিল স্যার। আমি আমার ভবিষ্যৎ আশুতোষের সাথে ভাবতেই পারছিলাম না। আর আরেক দিকে ধীরজ ছিল।
মীনাক্ষী আর ধীরজের সঙ্গে খুব ভালো রকমই প্রেম চলছিল। ধীরজ কোনোদিনও মীনাক্ষীর ভিডিও বানায়নি আর না কোনোদিন ব্ল্যাকমেল করেছিল। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের ইচ্ছায় এই সম্পর্ক হয়েছিল। এটা একটা প্রেমের গল্প ছিল। একটা বিবাহিত মহিলা যার দুটো বাচ্চাও ছিল, আর একটা এমন মানুষ যে সেই মহিলাকে নিজের কাছে রেখে জীবন ধারণ করতে চেয়েছিল। তাহলে ছেড়ে দাও না আশুতোষকে, ডিভোর্স দিয়ে দাও। তুমি ডিভোর্স নিয়ে নিলে আমরা বিয়ে করে নেব। মীনাক্ষী, আমি কথা দিচ্ছি তোমায়, আমি দুটো বাচ্চারই দায়িত্ব নেব। আমি আশুতোষকে ছাড়তে পারবো না। বাচ্চারা আমায় ক্ষমা করতে পারবে না ধীরাজ। ওরা আশুতোষকে খুব ভালোবাসে। মানছি আশুতোষের একটু নেশা আছে, কিন্তু তা সত্ত্বেও ও সুনীল আর অনিলকে খুব ভালোবাসে। এভাবে হয় না মীনাক্ষী, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তোমায় আমাদের দুজনের মধ্যে একজনকে ছাড়তেই হবে। ধীরাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু আমি আমার ছেলেদের হারাতেও চাই না। আর নাইবা আমি চাই যে আমার জন্য আমার বাচ্চার ওর বাবাকে হারাক। এটা কি করে পসিবল মীনাক্ষী? তাহলে তুমি ঠিক করেছো যে তুমি তোমার স্বামী আশুতোষের মুখটা তোমার প্রেমী ধীরজকে দিয়ে দেবে। ধীরজকে আশুতোষ বানাবে? এতটা ছেলে মানুষই, এতটা বোকামো, এতটা বাজে আইডিয়া তোমার মাথায় এলো কি করে? একটা সিনেমায় দেখেছিলাম স্যার, হলিউডের সিনেমা ছিল। যাই হোক, ওটাতে তো একজনের মুখ তুলে নিয়ে আরেকজনের মুখে বসানো হয়েছিল, কিন্তু এখানেও ডাক্তাররা বলছে যে 60% মুখ আবার আগের মতো হয়ে যেতে পারে। ধীরজ রাজি হয়ে গেল এরকম একটা বাজে প্ল্যানের জন্য? এত ভয়ানক এরকম বাজে প্ল্যানের? কি মীনাক্ষী, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার মুখ চালিয়ে দেবে? হ্যাঁ, প্রথমে আমি বাচ্চাদের মায়ের বাড়িতে রেখে আসবো, তারপর আমরা আশুতোষকে মেরে ফেলবো। তোমার মুখটা পুড়ে যাবে, আর তারপর তুমি আশুতোষ হয়ে যাবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মীনাক্ষী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু এটা খুব ভয়ানক হবে। এটা খুব ভয়ানক। একটাই জীবন ধীরাজ, আমরা যদি ঠিকঠাক প্ল্যান করি তাহলে সব ঠিক হয়ে যাবে। সাবধানেই পোড়াবো তোমার মুখটা, তারপর ডাক্তার আশুতোষের ছবি দিয়ে তোমাকে আশুতোষ বানিয়ে দেবে। বাচ্চারা ওদের বাবা পাবে, আর আমি আমার ধীরাজকে। অন্য কোনো রাস্তাও তো থাকতে পারে, তাই না? মানে মানে তুমি আশুতোষকে ডাইভোর্স দিয়ে দাও না? ডাইভোর্সের পরেও তো বাচ্চারা আশুতোষের সঙ্গে দেখা করতে পারবে। আশুতোষ বেঁচে থাকলে সবাই কষ্ট পাবে। আমার এই প্ল্যানিং এ সব ঠিক হয়ে যাবে, কেউ কষ্ট পাবে না ধীরাজ। আরে আশুতোষ মরবে আর আমি জ্বলবো, আর তুমি বলছো যে কারোর কোনো কষ্ট হবে না? যে কষ্টটা এই মুহূর্তে হচ্ছে তার থেকে তো কম হবে। জীবনটা পাল্টে যাবে আমাদের ধীরাজ। 14ই ডিসেম্বর তুমি সকাল সকাল আমার বাড়িতে চলে এসো। প্রত্যেক দিনের মতো আশুতোষ নেশায় থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন আমরা আমাদের কাজ করে নেব। কোথায় ছিলে তুমি? 6টা বেজে গেছে। আরে দুবার এসে আমাকে ফিরে যেতে হয়েছে। কেন? কোনো বয়স্ক প্রতিবেশী বারবার বাইরে এসে দেখছিল, সেই জন্য আমায় লুকাতে হয়েছিল। সূর্য ওঠার আগে আমাদের নিজেদের কাজটা করে নিতে হবে, না তো সবাই ঘুম থেকে উঠে বাইরে বেরোতে শুরু করে দেবে। মেরে ফেলো। আমরা আশুতোষকে মেরে দিই। তারপর মীনাক্ষী? গুড মর্নিং মীনাক্ষী দেবী। গুড মর্নিং পরেশ দা। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই।
ফুয়েল ট্যাঙ্ক খালি হয়ে গেছে। বটলে একটু পেট্রোল আছে। ওটা কি করে ব্যবহার করব? ওটা তো দরকার। তারপর তোমাদের গাড়িটাকে ওখানেই রেখে তুমি আর ধীরজ আলাদা আলাদা রাস্তা দিয়ে তোমাদের বাড়িতে পৌঁছলে। তারপরে মুখটা পোড়ালে। এটা সহজ হবে না, কষ্ট হবে, কিন্তু কষ্ট এখনই বা কি কম আছে। কিন্তু এতে আমাদের বর্তমান যা পরিস্থিতি আছে সেটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুমি তৈরি? আমাদের কাছে এই একটাই রাস্তা আছে। একটু সামনে জ্বালিও, পুরো মুখ পোড়ার আগে নিভিয়ে দিও। প্ল্যানের হিসেবে আমি 3 কাপ চা বানিয়েছি, যাতে মনে হয় যে ওখানে 2 জন লোক এসেছিল। সবকিছু যাতে ঠিক মনে হয়। আশুতোষের বাবা মা এটা জেনে হয়রান হয়ে গেল যে যে মানুষটার চিকিৎসার জন্য সব রকম ভাবে তারা চেষ্টা করছিল সেটা আসলে তাদের ছেলেই নয়, বরং তাদের ছেলের খুনি। ততটাই খারাপভাবে মীনাক্ষীর বাবা মা আর বোনও ভেঙে পড়ে যখন তারা জানতে পারল যে মীনাক্ষী কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্ল্যান করেছিল এবং তার পরিণামও দিয়েছিল, যেখানে আশুতোষ আর মীনাক্ষীর বাচ্চাদের ব্যাপার ছিল। যখন কোনো সময় তারা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা জানতে পারবে, তাদের পক্ষে এটা বোঝা সহজ হবে না। আসলে তার মা যেটা বাবার সঙ্গে করেছে সেটা কেন করলো। ধীরজের মা বুঝে উঠতে পারছিল না যে তার আনন্দ পাওয়া উচিত যে তার ছেলে ধীরজ বেঁচে আছে, বা শোক পালন করা উচিত যে তার ছেলে এত ক্রূর ষড়যন্ত্র আর হত্যায় সামিল ছিল। তাহলে মীনাক্ষী এই ষড়যন্ত্র করেছিল, নিজের প্রেমিকের মুখে নিজের স্বামীর মুখ বসাতে চেয়েছিল। পুলিশ তো তাই বলছে। আর এখন পুলিশ আশুতোষের পেরেন্টসের ডিএনএ ওই লাশের ডিএনএর সঙ্গে ম্যাচ করে দেখবে। তার আগে কিছুই প্রমাণ হচ্ছে না। দেখুন, পেশেন্ট মোটামুটি 70% ঠিক হয়ে গেছে, কিন্তু হসপিটালের বিল পেমেন্ট করা না পর্যন্ত চিকিৎসা সম্ভব নয়। ডক্টর, পেশেন্টের পক্ষ থেকে বিল দেওয়ার মতন কোনো লোকই নেই। তো আই এম সরি। ভালো হয় যদি আপনারা পেশেন্টকে কাস্টাডিতে নিয়ে নেন। তো এমনিতেই তো আপনাকে বলেইছি 70% ওর রিকভারি হয়ে গেছে। আপনি প্লাস্টিক সার্জারি রেখে দিন। আপনার দিক থেকে যতটা ঠিক করা যায় ততটাই করুন, তারপর ওকে আমরা কাস্টডিতে নিয়ে নেব। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, ওকে সাহায্য করতে হবে। ওকে ওকে ওর পুরনো মুখ ভেঙে দিতে হবে। আমরা এখনো ডিএনএ রেজাল্টের প্রতীক্ষায় আছি। ভেঙে দিতে হবে। এই ডিএনএ রেজাল্টস সন্দেহের কোনো অবকাশ রাখবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে মীনাক্ষীর বয়ান আর ফিঙ্গারপ্রিন্টস ভেরিফিকেশনের রেজাল্ট আছে। ডিএনএ রেজাল্ট আসলেই আমরা একটা প্রকৃত কেস বানাতে পারবো। এই কেসটা কারোর বোধ এবং কল্পনারও বাইরে, যে কোনো মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এতটা বিকৃত, এতটা ভয়ানক রাস্তা কিভাবে বেছে নেয়, আর তার উদ্দেশ্য কি ছিল। সারা জীবন একসাথে থাকা, একটা খুন করার পর, একটা চেহারা এরকম ভাবে জ্বালিয়ে দেওয়ার পর কোনো প্রেমের সম্পর্ক কি থাকা সম্ভব? মীনাক্ষীর কাছে আরও একটা অপশন ছিল যে তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে তার নিজের জীবনটাকে আলাদা করেই যে রাখতে পারত, কিন্তু সে এরকমটা করলো না। তাহলে এরকম কেন? কেন যখন আমরা কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বেরোই তখন শুধু লক্ষ্য নয়, বরং লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাটারও গুরুত্ব থাকে। নিজেদের সম্পর্কগুলোও এর সাথে জড়িত থাকে। অতীতের বা বর্তমানের এমন কোনো উদাহরণ আছে যেখানে বেনিয়ম আর অনৈতিকভাবে কাজ করাগুলোকে ভবিষ্যতের উদাহরণ হিসেবে দেখা যায়, যার থেকে লোক প্রেরিত হতে পারে? আমাদের ভুল উদাহরণ কখনোই পালন করা উচিত নয়। যে কোনো উপায়ে বেনিয়ম, ভ্রষ্ট আর অমানবিক ষড়যন্ত্রের সাহায্য নেওয়া উচিত নয়। আগামী পর্বে আবার দেখা হবে একটা নতুন কেসের সঙ্গে ক্রাইম পেট্রোল সতর্কতে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.